আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি কম বেশি সবারই মনে হয় জানা দরকার। এটি অবস্টেট্রিক্স এর একটু বাইরে, কিন্তু এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ অবস্টেট্রিক্স। সেটা হচ্ছে অবস্টেট্রিক্স, অ্যানালজেসিয়া অ্যান্ড অ্যানাস্থেসিয়া। এইটা বলার আজকে উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবসময়ই কিন্তু অবস মানেই হচ্ছে যে লেবার পেইন, সেখানে অনেক বেশি পেইন থাকে, কাজে আমাদেরকে কিভাবে পেইনটা কমানো যায়, অথবা সিজারিয়ান সেকশন আমরা যখন করি, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যানাস্থেসিয়া ইউজ করি অথবা অ্যানালজেসিক, এটা মনে হয় বেসিক একটি নলেজ সবারই জানা দরকার আছে। সেই জন্য আজকে এই টপিকসটি নেওয়া। তো চলো আমরা মেইন টপিকসে চলে যাই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে টপিকস হচ্ছে অবস্টেট্রিক অ্যানালজেসিয়া অ্যান্ড অ্যানাস্থেসিয়া। তো অ্যানালজেসিয়া মানে কি? অ্যানালজেসিয়া মানে হচ্ছে গিয়ে তোমার যে তোমার মডুলেশন অথবা লস অফ পেইন সেন্সেশন। অ্যানালজেসিয়া মানে তার মানে হচ্ছে লস অফ পেইন সেন্সেশন, পেইন হবে না। আর অ্যানাস্থেসিয়া মানে কি? অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে গিয়ে তোমার লস অফ অল মডুলেটিস অফ সেন্সেশন। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স অ্যানালজেসিয়া আর অ্যানাস্থেসিয়ার মধ্যে। অ্যানালজেসিয়া বলতে আমরা বুঝি যে পেইন সেন্সেশনটা থাকবে না, পেশেন্ট পেইন ফিল করবে না। আর অ্যানাস্থেসিয়াতে দেখা যায় অল টাইপ অফ সেন্সেশন। অল টাইপ অফ সেন্সেশন মানে হচ্ছে তোমার পেইন তো আছে, সাথে তোমার টাচ, টেম্পারেচার, এই সেন্সেশন গুলো দেখা যাবে লস থাকবে, এবং সাথে উইথ অর উইদাউট লস অফ কনসিয়াসনেস। অ্যানাস্থেসিয়াতে পেশেন্ট কনসিয়াস থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু সব ধরনের সেন্সরি যে মডালিটিস গুলো আছে সেগুলো সবগুলোই লস হয়ে যাবে। সেটাই হচ্ছে অ্যানাস্থেসিয়া। তারপরেও অনেক সময় কনফিউশন হয় যে আমরা কি অ্যানালজেসিয়া ইউজ করছি নাকি অ্যানাস্থেসিয়া ইউজ করছি। এটা বোঝার জন্য একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অ্যানালজেসিয়া হচ্ছে অ্যানাস্থেসিয়ার একটি পার্ট। অর্থাৎ তুমি যখন অ্যানাস্থেসিয়া দিবে তখন তো সব ধরনের সেন্সেশনটাকে লস করা উচিত। সেই ক্ষেত্রে আমার প্রথম শুরু হয় অ্যানালজেসিয়া দিয়ে, মানে পেইন সেন্সেশনটা সবার আগে লস হবে, তারপর স্টেপ বাই স্টেপ এগিয়ে তারপর তোমার কনসিয়াসনেস লস হতেও পারে, নাও হতে পারে। কাজে অ্যানাস্থেসিয়ার স্টেপস গুলো হচ্ছে প্রথমে অ্যানালজেসিয়া, যার মানে হচ্ছে লস অফ পেইন সেন্সেশন। তারপরে হচ্ছে অ্যামনেসিয়া, এরপর হচ্ছে রিল্যাক্সেশন, মানে একদম রিল্যাক্স হয়ে যায় মাসেল গুলো। তারপর হচ্ছে তোমার রিফ্লেক্স যে আছে পেইনের অথবা অ্যাক্টিভিটি, সেগুলো লস হয়ে যাবে। তারপর তোমার সেন্সটা লস হয়ে যেতে পারে, মানে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে। এটাই হচ্ছে অ্যানাস্থেসিয়া। তো আজকে তো আমরা অবস্টেট্রিকের অ্যানালজেসিয়া এবং অ্যানাস্থেসিয়া এই সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথমে আমরা চলো অ্যানালজেসিয়াতে চলে যাই। পেশেন্টের আমাদের কাছে আসে, তারা লেবার পেইন নিয়ে, অনেক পেইন থাকে, এবং এই পেইনের জন্য তারা চায় যে কিভাবে পেইনটাকে কমানো যায় অথবা পেইন রিলিভ করে কিভাবে তারা ডেলিভারি করতে পারে তাদের বাচ্চা। কাজে এটা নিয়ে অনেক বেশি গবেষণা হয়েছে এবং বিভিন্ন রকমের অ্যানালজেসিকের আবিষ্কারও হয়েছে। তো প্রথমে আমাদের একটু ধারণা থাকা উচিত যে পেইনটা কেন হয়। হ্যাঁ, শর্ট দুটো কথায় যদি তোমাদের জন্য বলতে চাই যে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে, সেটা হচ্ছে যে লেবারের কিন্তু দুটো স্টেজ থাকে। একটি হচ্ছে ফার্স্ট স্টেজ আর একটা হচ্ছে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে যে পেইনটা থাকে সেটা মেইনলি কেন হয়? ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য হয়। ইউট্রাইন কন্ট্রাকশন হলে তখন ইস্কেমিয়া ডেভেলপ করে, এবং ইস্কেমিয়ার জন্য একটি পেইন হয়, আর সাথে কি হয়? সার্ভাইকাল ডাইলিটেশন আর ইফেসমেন্ট হয়। এই দুটো মিলিয়ে পেইন হয়। এবং এই ইউটেরাসের যে পেইনটা, সেটা যে সেন্সরি পাথওয়ে দিয়ে যায়, সেটা স্পাইনাল সেগমেন্টের T11, 12 এবং নাম্বার 1 এই সেগমেন্টে কে ইনভলভ করে পেইন সেন্সেশনের পাথওয়েটা। আর সেকেন্ড স্টেজ অফ লেবার বলতে আমরা কি বুঝি? সেকেন্ড স্টেজ অফ লেবার যেটা, সেটাতে তোমার কি হয়? ফুল ডাইলিটেশন অফ দ্য সার্ভিস হয়, এবং ওই সময় যে পেইনটা হয় সেই পেইনটা কোথায় হয়? সেই পেইনটা হয় তোমার পেরিনিয়াম আর ভ্যাজাইনাতে। পেরিনিয়াম আর ভ্যাজাইনা থেকে পেইন সেন্সেশনটা ক্যারি করে স্যাক্রাল 2, 3, 4 স্পাইনাল সেগমেন্ট।
এইখানে সেন্সরি ইনভলভমেন্টটা হয় স্পাইনাল সেগমেন্টের স্যাক্রাল 2, 3, 4। কাজে আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে তোমার থোরাসিক 11 থেকে মানে লোয়ার থোরাসিক থেকে নাম্বার 1 এই পর্যন্ত পেইনটা রিলিভ করা। আর ওইদিকে হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 এই সেগমেন্টেও আমাদেরকে ব্লক করা, যাতে পেশেন্ট পেইন কম ফিল করে। এবং ইউট্রাস কিন্তু সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের ইনারভেশনই পেয়ে থাকে। কিন্তু এখানে তোমার পেইনের ক্ষেত্রে কিন্তু সিম্প্যাথেটিক ইনারভেশনটা প্যারাসিম্প্যাথেটিকের উপরে আপার হ্যান্ড নেয় এবং আমাদের টার্গেট থাকবে সিম্প্যাথেটিকটাকে ব্লক করা। এটা হচ্ছে কিছু বেসিক কথা যে আমরা সিম্প্যাথেটিকটাকে ব্লক করতে চাবো। তাহলে এখন পেশেন্টের যে পেইনটা, সেই পেইনটাকে রিলিভ করার জন্য আমরা কি কি অ্যানালজেসিক ড্রাগ ইউজ করি? আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে 1 নম্বরে আছে সাইকোপ্রোফাইল্যাক্সিস। তার মানে কি পেশেন্টকে সাইকোলজিক্যালি সাপোর্ট দেওয়া। 2 নম্বরে তুমি বলতে পারো যে আমরা পেইন রিলিভ করার জন্য কিছু নার্কোটিক অ্যানালজেসিক ইউজ করি। 3 নম্বরে আমরা ইউজ করি কিছু ইনহেলেশন অ্যানাস্থেটিক, যেটা এখন আর ইউজ হয় না। এরপরে ইউজ করি রিজিওনাল কিছু অ্যানাস্থেটিক এজেন্ট এবং সবশেষে আছে জেনারেল অ্যানাস্থেসিয়া। তো লেবার অ্যানালজেসিয়ার ক্ষেত্রে তোমার সাইকোপ্রোফাইলেক্সিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। সাইকোপ্রোফাইলেক্সিস বলতে আমরা কি বুঝি? সাইকোপ্রোফাইলেক্সিস হচ্ছে যে তোমার পেশেন্ট যখন আমাদের কাছে প্রেগন্যান্সিতে অ্যান্টিনেটাল চেকআপে আসবে, সেই চেকআপের সময় পেশেন্টকে কাউন্সিলিং করা যে তার প্রেগন্যান্সি একটি ফিজিওলজিক্যাল প্রসেস এবং যখন পেশেন্টের টার্মে চলে আসবে অথবা ইডিডি চলে আসবে তখন পেশেন্টের লেবার পেইন শুরু হবে। তাকে লেবার পেইন সম্পর্কে প্রথমে একটি ধারণা দিয়ে দেওয়া, যাতে সে সাইকোলজিক্যালি আগে থেকেই তার যে লেবার পেইন নিয়ে একটি ফিয়ার, অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন থাকে সেটা যাতে সে রিমুভ করতে পারে। আগে থেকে সে মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে যে তার লেবার পেইন হবে এবং সেটা কত ঘন্টা থাকে এবং তারপরে কোন স্টেজে কিভাবে পেইনটা বাড়তে থাকে এবং কখন তার ডেলিভারি হবে। সাইকোলজিক্যালি পেশেন্টকে যদি আমরা আগে থেকে প্রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু অনেক পেশেন্টেরই আছে যে পেইনের যে থ্রেশহোল্ড, অনেকে অল্পতেই খুব সেনসিটিভ, অল্প পেইনেই খুব বেশি দেখবে যে চিৎকার চেঁচামেচি করে। আর অনেকে আছে যে অনেক বেশি পেইন হয় তারপরেও কিন্তু তেমন কোনো শব্দ করে না অথবা সে ধৈর্য ধরে এই ধরনের সহ্য করে নেয়। কাজেই পেশেন্টকে যদি আমরা প্রেগনেন্সির সময়ই যদি কিছু সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে পারি তার পেইনের ক্যারেক্টার সম্পর্কে, এবং অনেক ক্ষেত্রে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ বা কিছু ইয়োগা কিছু এক্সারসাইজ শিখিয়ে দেই যাতে লেবার পেইনের সময় সে কিভাবে ডিল করবে, তাহলে কিন্তু তার অনেক পেইন কম হয়। আর আরেকটা ব্যাপার, যখন লেবার পেইন শুরু হয় তখন আমরা একজন ক্লোজ রিলেটিভ, সে হাজবেন্ড অথবা তার মা বা বোন, তার লেবার পেইনের সময় তাকে যাতে সঙ্গ দিতে পারে। পুরো লেবার পেইনের সময়টাতে হসপিটালে তার নিয়ার এবং ডিয়ার একজন অ্যাটেন্ডেন্ট আমরা রোগীর সাথে রাখি, যাকে বলা হয় দৌলা। এবং এক্ষেত্রেও কিন্তু পেশেন্ট বেশ সাইকোলজিক্যালি একটি সাপোর্ট পায় এবং তখন তার পেইনের যে থ্রেশহোল্ডটা এবং পেইনের যে সিভিয়ারিটিটা সেটা তার কাছে কম মনে হয়। কাজে সাইকোপ্রোফাইলিসিস খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট দখল করে আছে এই লেবার পেইনের ক্ষেত্রে। এখন আমরা আসি মেডিকেশনের ব্যাপারে। যেমন প্রথমে আমরা কিন্তু লেবার পেইন রিলিভ করার জন্য যেই মেডিকেশনটা ইউজ করি সেটা হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক, যেটা হচ্ছে পেথিডিন। পেথিডিন অনেক বেশি ইউজ হয় আমাদের লেবার ওয়ার্ডে পেশেন্ট যখন আসে, এবং পেথিডিনটা মেইনলি আমরা কিন্তু ইউজ করি যখন পেশেন্ট ট্রু লেবার পেইনে আসে, মানে ফার্স্ট স্টেজ অফ লেবারে পেশেন্টের সত্যি যখন ইউট্রাইন কন্ট্রাকশন আসে, রিডভিসিটি থাকে, তখন আমরা এই পেথিডিনটা ইউজ করি। এবং পেথিডিনের ডোজটা মোটামুটি তোমার 1 থেকে 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আমরা দেখা যায় যে তোমার 100 মিলিগ্রামের মতো আয়রন পেথিডিন দিই এবং এই পেথিডিনটা কিন্তু 4 আওয়ার পরে আবারও রিপিট করা যায় এবং তেমন কোনো সাইড ইফেক্ট নেই। পেথিডিনে কিছুটা তোমার রেসপিরেটরি সাপ্রেসেন্ট ইফেক্ট আছে, আর সব ধরনের অ্যানালজেসিকই কিন্তু প্লাসেন্টা ক্রস করে। প্লাসেন্টা ক্রস করে মা থেকে কিন্তু বাচ্চাতে যায়। কিন্তু তারপরেও আমরা যদি মনিটর করতে থাকি পেশেন্টের ব্লাড প্রেশার, পালস, তারপর হচ্ছে ফিটাল হার্ট রেট, তাহলে আমরা মনিটর করে করে পেথিডিনটা কিন্তু আমরা 4 আওয়ার পরে অথবা তার যখন পেইনের থ্রেশহোল্ডটা বেড়ে যাবে, আবারও সে পেইন ফিল করবে 4 ঘন্টা পরে, তখন আমরা এই পেথিডিনটা ইউজ করতে পারি। কাজেই নার্কোটিক অ্যানালজেসিক লেবার অ্যানালজেসিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পেথিডিনের ডোজ তো বলা হলো।
পেথিডিনের সাইড ইফেক্ট কি? সাইড ইফেক্টের মধ্যে ফিটাস একটু ডিপ্রেসিভ থাকতে পারে, আপগার স্কোর কম থাকতে পারে, আর অনেকের কিন্তু নওশিয়া ভমিটিং হয় পেথিডিনের জন্য। কাজে তোমার যদি কোনো ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, যে ম্যাটারনাল কোনো রেসপিরেটরি ডিপ্রেশন অথবা নওশিয়া ভমিটিং, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ভমিটিং এর জন্য অ্যান্টি ইমেটিক ইউজ করতে পারি। আর মায়ের যদি কোনো ডিপ্রেসেন্ট ইফেক্ট হয় তখন আমরা কিন্তু পেথিডিনের অ্যান্টিডট ইউজ করতে পারি। পেথিডিনের অ্যান্টিডটের নাম জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ন্যালোক্সোন হাইড্রোক্লোরাইড। ন্যালোক্সোন হাইড্রোক্লোরাইড আমরা তখন অ্যান্টিডট হিসেবে ইউজ করতে পারি। কাজে পেথিডিন ইউজ করা যায়। এরপরে আমরা কি ইউজ করতে পারি? অনেক ক্ষেত্রে আমরা আগে ইউজ করা হতো ইনহেলেশন অ্যানাস্থেটিক। ইনহেলেশন অ্যানাস্থেটিক কোনগুলো? ইনহেলেশন অ্যানাস্থেটিকের নাম জিজ্ঞেস করতে পারে। নাম হলে বললে তোমরা বলতে পারো যে নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, আইসোক্লোরিন, এগুলো হচ্ছে ইনহেলেশন গ্যাসিয়াস অ্যানাস্থেটিক। কিন্তু এখন কিন্তু এই ইনহেলেশন অ্যানাস্থেটিক গুলো লেবারের সময় আর ইউজ করা হয় না। কারণ কি? এই ধরনের অ্যানাস্থেটিক ইউজ করতে হলে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মাসেল প্যারালাইসিস হয়ে রিল্যাক্সেশন হয়ে যেতে পারে, ইন্টিউবেশন দরকার হয় পেশেন্টের। কাজেই পেশেন্টের অনেক সময় অ্যাসপিরেশন হয়ে যায়। আর এই কারণে আমরা কিন্তু ইনহেলেশন অ্যানাস্থেটিক গুলো এখন আর লেবার পেইনে ইউজ করি না। কাজে এটার নাম না বলাই ভালো। এরপরে আমাদের কি আসে? এরপরে আমাদের যেটা মেইন সেটা আসে, সেটা হচ্ছে রিজিওনাল অ্যানাস্থেটিক এজেন্ট, রিজিওনাল অ্যানালজেসিয়া। এখন তোমার লোকাল কি আর রিজিওনাল কি এটা কিন্তু একটু বুঝতে হবে। লোকাল মানে হচ্ছে যে স্মল পার্ট অফ দা বডিতে যদি আমি পেইন সেন্সেশনটাকে রিলিভ করে দেই, তখন সেটাকে বলা হয় লোকাল। যেমন দেখবে যে শরীরে কোথাও যদি কোনো ধরনের বয়েল হয়, মানে যেটা বলছি যে ফোড়া, সেক্ষেত্রে কিন্তু আমরা লোকাল দিয়ে সেখানে অল্প একটু জায়গা অবশ করে নিয়ে তারপর সেই বলটাকে আমরা রিমুভ করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে লোকাল। আর রিজিওনাল বলতে কি বোঝায়? রিজিওনাল মানে হচ্ছে গিয়ে যে তোমার একটি লার্জ পার্ট অফ দ্য বডিকে যখন আমরা সেন্সেশন লস করে দিই, সেটাকে বলে রিজিওনাল অ্যানাস্থেশিয়া। যেমন ধরো পা, দুটো পা অথবা আর্ম, এরকম একটি বড় পার্ট অফ দ্য বডিকে আমরা যখন সেন্সেশনটাকে লস করে দিই, সেটাকে বলা হয় রিজিওনাল অ্যানাস্থেশিয়া। এখন কিন্তু রিজিওনাল অ্যানাস্থেশিয়া অনেক বেশি পপুলার। এখন রিজিওনাল অ্যানাস্থেশিয়া কি কি টাইপের আছে? আমরা লেবার ওয়ার্ডে পেশেন্টের লেবার পেইন থাকলে কি কি টাইপের রিজিওনাল অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করি? এটার মধ্যে প্রথমে তুমি বলবে যে আমরা এপিডুরাল ইউজ করি, এবং আমরা ইউজ করি হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়া। আর আরো দুটো ইউজ করি, সেটা হচ্ছে তোমার প্যারাসার্ভাইকেল ব্লক, আর আরেকটা হচ্ছে পুডেন্ডাল ব্লক। এছাড়াও আমরা এপিসিওটমি দেওয়ার সময় একটা ইউজ করি, সেটার নাম হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যানাস্থেশিয়া। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এপিডুরাল। এপিডুরাল হচ্ছে এখন ভেরি মাচ পপুলার। এখন তো এপিডুরালেরই যুগ। এপিডুরালটা অনেক বেশি পপুলার হবে সামনের দিনগুলোতে। বাইরের দেশে অনেক বেশি ইউজ করা হচ্ছে এপিডুরাল, এবং এটা দিয়ে লেবার পেইন যখন পেশেন্টের ওঠে তখন এটা অ্যানালজেসিকের কাজ করে। এখন এপিডুরাল মানে কি? এটা তোমাদের জিজ্ঞেস করবে। এপিডুরাল মানে হচ্ছে গিয়ে তোমার ভার্টিবাল কোলাম আর হচ্ছে স্পাইনাল যে কোলাম, স্পাইনাল সেগমেন্ট, হ্যাঁ, সেই দুটোর মাঝখানে যেই জায়গাটা, সেইখানে তোমার কোনো লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়া হবে। তার মানে হচ্ছে তোমার যেটা আমাদের স্পাইনাল কোলাম আছে, স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডের বাইরের লেয়ারটার নাম হচ্ছে ডুরা, এরপরে থাকে অ্যারাকনয়েড এবং এরপরে থাকে পায়া ম্যাটার। তো তোমাকে দিতে হবে হচ্ছে এপিডুরাল, তার মানে আউটার যে কাভারিং আছে সেটার বাইরে। তার মানে হচ্ছে তোমার ভার্টিবাল কোলাম মানে বোনস আর হচ্ছে গিয়ে তোমার স্পাইনাল কর্ডের কাভারিং এর বিটুইন, হ্যাঁ, এই দুটোর মাঝখানে যে স্পেসটা সেটাকে বলা হয় এপিডুরাল, ডুরার বাইরে। এই জায়গাটিতে যখন আমরা কোনো ড্রাগ ইউজ করে পেশেন্টের পেইন রিলিফ করি তখন সেটাকে বলা হয় এপিডুরাল। আর স্পাইনাল অ্যানাস্থেশিয়া কোনটাকে বলা হয়? যেখানে আমরা কি করি, ড্রাগ ইনজেক্ট করি সাব অ্যারাকনয়েড স্পেসে, যার মানে হচ্ছে ডুরা মেটার, তারপর হচ্ছে অ্যারাকনয়েড মেটার। অ্যারাকনয়েড ম্যাটারের পরে মানে ভেতরের দিকে
অ্যারাকোনয়েড আর পায়ামেটারের বিটুইনে আমরা যখন কোনো ড্রাগ ইনজেক্ট করি তখন সেটা হচ্ছে সাব অ্যারাকোনয়েড স্পেসে, এবং ওটা হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেসিয়া, মানে সেটা আরেকটু ডিপার রিজিয়নে দেওয়া হয়। এপিডুরালটা হচ্ছে সুপারফিশিয়াল রিজিয়নে দেওয়া হয়। এখন এপিডুরাল যেটা দেয়া হয় সেটা হচ্ছে গিয়ে তোমার এটা ফার্স্ট স্টেজ অফ লেবার যেটা সেটাকে প্রলং করে না, সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে কিন্তু একটু প্রলং করে ফেলে। আর তোমার এটা জানতে হবে যে এটা দিয়ে আমরা কোন জায়গাটা ব্লক করছি। এপিডুরালটা তোমার দেয়া হয় হচ্ছে গিয়ে নাম্বার 2 আর 3 এই দুটা স্পেসের বিটুইনে দেওয়া হয়, এবং আমাদের টার্গেট থাকে যে তোমার ফার্স্ট স্টেজ অফ লেবারে এই এপিডুরালটা তোমার থোরাসিক লোয়ার থোরাসিক 11 থেকে স্যাক্রাল 1 এই সেগমেন্ট পর্যন্ত সেন্সেশন অফ পেইনটাকে রিলিভ করে দেয়। এবং সেকেন্ড স্টেজ অফ লেবার, যার মানে হচ্ছে তোমাদেরকে একটু আগেই বলেছি যে সেকেন্ড স্টেজ মানে হচ্ছে ভ্যাজাইনা আর পেরিনিয়ামে ডিস্টেনশন হয় সেকেন্ড স্টেজে, এবং এখানকার নার্ভ সাপ্লাই কোনটা, এটা তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে পেরিনিয়ামে যে পেইন হয় সেকেন্ড স্টেজে ভ্যাজাইনাতে, সেখানে নার্ভ সাপ্লাই কোনটা। নার্ভ সাপ্লাই হচ্ছে পুডেন্ডাল নার্ভ। হ্যাঁ, তো পুডেন্ডাল নার্ভ যেটা নাকি সেন্সেশনটাকে ক্যারি করে ভয়া স্যাক্রাল 2, 3, 4 অফ দ্য স্পাইনাল সেগমেন্ট। কাজে আমাদের টার্গেট হবে স্যাক্রাল 2, 3, 4 এ যেন পেন সেন্সেশনটা লস হয়, ইনারভেশনটা লস হয়। কাজে তোমাকে এপিডুরাল যেটা সেটা ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ দুটোতেই কাজ করবে। যে নাম্বার 1 থোরাসিক 11 থেকে স্যাক্রাল 1 পর্যন্ত ফার্স্ট স্টেজে, এবং সেকেন্ড স্টেজে হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 এই লেভেলে সে অ্যানালজেসিকের কাজ করবে। এটাই হচ্ছে এপিডুরালের কাজ। এখন তোমার এপিডুরাল যেটা সেটা দেওয়ার জন্য তোমার কিছু প্রি রিকুইজিট থাকে। প্রি রিকুইজিট হচ্ছে সেটা এপিডুরাল অথবা স্পাইনাল যেটাই দেই না কেন, যেমন তোমাকে পেশেন্ট সিলেকশন করতে হবে যে তুমি এপিডুরাল এই অ্যানালজেসিয়াটা কাদেরকে দিবে, যারা লেবার পেইনে আছে এবং তাদের পেইন রিলিফে, কিন্তু কাদেরকে দেওয়া হয় মেইনলি আমরা কিন্তু এটা ওই প্রি এক্লাম্পসিয়া হাইপারটেনসিভ পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এপিডুরাল আমাদের খুবই প্রেফারেবল। এছাড়া তোমার যদি ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারি করা হয় সেক্ষেত্রে আমরা এপিডুরাল ইউজ করতে পারি, এবং অনেক ক্ষেত্রে তোমার ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন একবার হয়ে গেছে, এরপরে তাকে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিব, সেই ক্ষেত্রেও এপিডুরালটা কিন্তু অ্যানালজেসিক হিসেবে ইউজ করা যায়। তো এপিডুরাল এই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্ট সিলেকশন করলাম এবং পেশেন্টের কাছ থেকে ইনফর্মড কনসেন্ট নেওয়া হলো। পেশেন্ট সাইকোলজিক্যালি মেন্টালি প্রিপেয়ার থাকলো যে তাকে এপিডুরাল দেওয়া হবে, এবং এই এপিডুরালটা দেওয়ার জন্য পেশেন্টকে যখন আমরা ওটিতে অথবা লেবার ওয়ার্ডে ফ্যাসিলিটি থাকে সেখানে দেওয়া হবে, ওইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। পেশেন্টের পজিশনটা হবে তোমার সেমি লেফট ল্যাটারাল অথবা লেফট ল্যাটারাল, এবং ওই জায়গাটা তুমি অবশ্যই সোয়াপ করে নেবে অ্যান্টিসেপটিক দিয়ে। তারপর একেবারে পেন্সিলের নিবের মতো খুবই ছোট নিডল থাকে এপিডুরাল দেওয়ার জন্য, ওই নিডল দিয়ে নাম্বার 2, 3 বিটুইনে পাংচার করা হবে, এবং নিডলটা সরিয়ে ওটার সাথে একটা রাবারের চিকন ক্যাথেটার লাগানো থাকে, ক্যাথেটারটা প্লেস করে চলে আসা হয়। এবং এটা দিয়ে তোমার অ্যানালজেসিয়াটা মেইনটেইন করা হয়। এখন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে এপিডুরালে কোন ড্রাগ ইউজ করা হয়। এপিডুরাল অথবা স্পাইনাল দুটো ক্ষেত্রে আমরা দুটো লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ ইউজ করি। একটি হচ্ছে লিগনোকেইন আর আরেকটা হচ্ছে বিপিভ্যাক। তো এপিডুরালের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন একটু কম দেওয়া হয়, যেমন লিগনোকেইনটা 1 to 2% এরকম দেওয়া হয়, আর যদি বিপিভ্যাকেন ইউজ করা হয় সেটা হচ্ছে 0.5%। কনসেন্ট্রেশনটা কম ইউজ করা হয়, কিন্তু এপিডুরালে অ্যামাউন্ট অনেক বেশি দেওয়া হয়, কারণ এটা লেবার অ্যানালজেসিয়া লং টাইম, এটা পেশেন্টের পেন সেন্সেশনটাকে কন্ট্রোল করে রাখবে, সেজন্য এটা কিন্তু অ্যামাউন্টটা বেশি দেওয়া হয়। তো প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে নাম্বার 2, 3 লেভেলে 3 ml এর মতো ধরো 1% লিগনোকেইন ইনজেক্ট করা হয়। 5 to 10 মিনিট ওয়েট করা হয় যে তার কি পেন সেন্সেশনটা কমছে কিনা সেটা দেখে, তারপর আবারও 5 ml দেওয়া হয় এবং টোটাল 10 ml দেওয়া হয়, এবং টোটালি যখন তার অ্যানালজেসিয়াটা অ্যাচিভড হয় মানে ব্লক হয়, তখন এটা তুমি মেইনটেনেন্স হিসেবে 10 to 12 ml পার কেজি করে দিতে পারো। তবে তোমাদের ক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এপিডুরালের কন্ট্রা ইন্ডিকেশন কি। তোমাকে কিন্তু ইন্ডিকেশন বলেছি তাই না, যে ব্রিচ ডেলিভারিতে আমরা দেই,
তারপর পেশেন্টের হাইপারটেনসিভ পেশেন্টকে আমরা দিই। তো কন্ট্রাইন্ডিকেশন এপিডুরাল আর স্পাইনালের ক্ষেত্রে একই। একটা হচ্ছে যে পেশেন্টের যদি ধরো কোনো ধরনের কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, কোয়াগুলোপ্যাথি থাকে, অথবা পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্পাইনাল অথবা এপিডুরালটা অ্যাভয়েড করি, তাদেরকে জিএ দিতে আমরা প্রেফার করি। কাজে কোয়াগুলোপ্যাথি থাকলে আমরা দিব না। তারপর ধরো তোমার স্পাইনাল সেগমেন্টে যে জায়গাটাতে আমরা এপিডুরাল দিচ্ছি সেখানে যদি কোনো ধরনের ইনফেকশন থাকলে আমরা ওইখানে এপিডুরালটা অ্যাভয়েড করি। আর পেশেন্টের অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ব্যাকে কোনো সার্জারি হয়েছে, হ্যাঁ, অথবা তার আগে থেকেই প্রবলেম আছে ব্যাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে চাই না। এবং অনেক পেশেন্টের নিউরোলজিক্যাল কিছু ডিজিজ থাকে, সেক্ষেত্রেও আমরা কিন্তু এপিডুরাল বা স্পাইনালটা অ্যাভয়েড করি। কাজে এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, যে কোয়াগুলোপ্যাথি, ইনফেকশন, নিউরোলজিক্যাল ডিজিজ অথবা ব্যাকে কোনো ধরনের সার্জারি, সেক্ষেত্রে আমরা এপিডুরাল দিব না। আর এপিডুরাল দিলে কি সাইড ইফেক্ট হতে পারে এটা তোমাদের জিজ্ঞেস করবে। এপিডুরাল আর স্পাইনাল দুটো প্রায় একই রকম সাইড ইফেক্ট, একটি সাবআরকানোস স্পেসে আর একটা হচ্ছে ডুরার বাইরে। তো সাইড ইফেক্টের মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে এদের মেকানিজম অফ অ্যাকশনটা তো তোমার জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে সাইড ইফেক্ট কি। তাদের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ওরা সিম্প্যাথেটিক ব্লক করে দেয়। ওই যে আগেই তো বললাম থোরাসিক 11 থেকে স্যাক্রাল 1, স্যাক্রাল 2, 3, 4, তো সিম্প্যাথেটিক যখন ব্লক করে দেয়, সিম্প্যাথেটিক ব্লকেজের জন্য দেখা যায় আর্টেরিয়াল রেজিস্ট্যান্সটা কমে যায় এবং আর্টেরিয়াল ভেসোডাইলেটেশন হয়ে যায় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন চলে যায়। আর তখন আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স যখন কমে যায় তখন দেখা যায় ভেনাস পুলিংটা বেশি হয়, ভেনাস রিটার্ন কম হয়। তো এই ধরনের ক্ষেত্রে পেশেন্টের কিন্তু অনেক হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। আর এপিডুরাল যদি একটু উপরের সেগমেন্ট কি ইনভলভ করে ফেলে, যে আপার থোরাসিকের দিকে বেশি ইনভলভ করে ফেলেছে, তখন কিন্তু হার্টে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন পেশেন্টের সিম্প্যাথেটিক ব্লকেজের জন্য দেখা যায় যে হার্ট রেট কমে যাচ্ছে এবং পেশেন্টের হার্টের কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে। কন্ট্রাক্টিলিটি কমে গেলে এই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। কাজে এটা হচ্ছে সবচেয়ে বড় একটি কমপ্লিকেশন বা সাইড ইফেক্ট এপিডুরালের। আরো কিছু নরমাল আছে, যেমন তোমার পেশেন্টের যেটা হতে পারে সেটা হচ্ছে ইনফেকশন। ওই জায়গাতে তুমি পাংচার করেছো, সেখানে ইনফেকশন হতে পারে এবং পেশেন্টের অনেক ক্ষেত্রে এপিডুরাল দিলে দেখা যায় যে তোমার নিউরোলজিক্যাল নার্ভাসে নার্ভে ইনজুরি হতে পারে, নার্ভে ইনজুরি হয়ে প্যারাস্থেশিয়া হতে পারে অথবা হাইপার অ্যাস্থেশিয়া, এগুলো ডেভেলপ করতে পারে। তো মেইন সমস্যা যেটা, সেটা কিন্তু তোমাকে বলতে হবে যে হাইপোটেনশন হতে পারে এবং কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করতে পারে। আর সাথে হচ্ছে যে তোমার পরবর্তীতে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হেডেক হয়, কারণ ওই জায়গাটা পাংচার করার জন্য অনেক সময় পেশেন্টের ব্যাক পেইন হতে পারে। আর আরেকটি কমপ্লিকেশন হচ্ছে এপিডুরাল কিন্তু খুব ট্রেনিং লাগে, এক্সপার্টাইজ লাগে, যে তোমার ডুরামিটার বাইরে দিতে হবে। কাজেই দেখা যায় যে সাবআরকানোস স্পেসে বেশি পাংচার করে ফেলেছে নিডলটা, তাহলে কি হতে পারে, ড্রাগটা সাবআরকানোস স্পেসে ঢুকে যেতে পারে। আমরা এপিডুরালের ড্রাগের অ্যামাউন্ট বেশি ইউজ করি, কাজে বেশি অ্যামাউন্টের ড্রাগ দেখা গেল সাবআরকানোস স্পেসে সে ইনজেক্ট করে ফেলেছে এবং সাবআরকানোস স্পেসে যদি বেশি পরিমাণ ড্রাগ যায় তাহলে সেটা টক্সিসিটি অনেক বেশি হতে পারে। আর এপিডুরালের আরেকটা সাইড ইফেক্ট না, সেটা হতে পারে যে তোমার ইনএডিকুয়েট অ্যানালজেসিয়া, যে কম পরিমাণে দিয়েছো অথবা ইফেক্টিভলি করা হয়নি, যার কারণে পেশেন্টের অ্যানালজেসিয়া ডেভেলপ করেনি। আর নর্মালি যে কোনো পেশেন্টেরই নসিয়া ভমিটিং হতে পারে। এখন এগুলোই হচ্ছে তোমার এপিডুরাল রিলেটেড কোয়েশ্চেন। এখন তোমার রিজিওনালের মধ্যে এপিডুরালের সাথে আমরা স্পাইনালটাও বলে দিই। যেমন স্পাইনালটা তাহলে কোথায় দেওয়া হচ্ছে, স্পাইনালটা দেওয়া হচ্ছে তোমার লাম্বার 3-4 লেভেল। হ্যাঁ, এটাও একটা স্পাইনাল নিডল দিয়ে দেওয়া হয়, যেটা খুবই সূক্ষ্ম, চুলের মতো সূক্ষ্ম একটি নিডল দিয়ে দেওয়া হয় এবং সাবআরকানোস স্পেসে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইনজেকশন পুশ করি এবং সেই ড্রাগ কি, এপি আর স্পাইনালের ক্ষেত্রে কিন্তু একই ড্রাগ আমরা ইউজ করি। সেই ড্রাগের নাম কি, ড্রাগটা হচ্ছে লিগনোকেইন অথবা বুপিভেকেন। লিগনোকেইন আমরা যদি দেই তাহলে সেটা আমরা 5% অথবা বুপিভেকেন যেটা সেটাও আমরা 5% ইউজ করতে পারি। তবে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে কিন্তু ড্রাগের পরিমাণটা কম দিতে হবে এবং আগে অল্প পরিমাণে 3 ml এর
পরিমাণে দেয়া হবে এবং দেখতে হবে যে পেশেন্টের কোনো সাইড ইফেক্ট হয় কিনা। আর স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা সেটা দিলে তোমাকে যেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে স্পাইনালের ক্ষেত্রে কিন্তু এপিডুরালে অ্যাকশন হতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। আর স্পাইনালের ক্ষেত্রে অ্যাকশন খুব র্যাপিড অনসেট অফ অ্যাকশন, 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাকশন শুরু হয়, অ্যাব্রাপ্ট। কাজেই অনেক সময় দেখা যায় যে স্পাইনালের ক্ষেত্রে সাডেন দেয়া মাত্র হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। কাজেই তোমার স্পাইনালের আগে আমাদের পেশেন্টদেরকে কিন্তু প্রিলোড করে নিতে হয়। আমরা কিন্তু অনেক সময় 1 থেকে 1.5 লিটার পর্যন্ত স্যালাইন দিয়ে পেশেন্টের ভলিউম স্ট্যাটাসটাকে বাড়িয়ে নিই, তারপর স্পাইনাল দিই। না হলে পেশেন্টের অ্যাব্রাপ্ট যদি অনসেট অফ অ্যাকশন হয়, অনেক সময় দেখা যায় আর্টেরিয়াল রেজিস্ট্যান্স কমে ভেনাস পুলিং বেশি হয়ে পেশেন্ট হাইপোটেনশন ডেভেলপ করে কমপ্লিকেশন হতে পারে। কাজে স্পাইনালের ক্ষেত্রে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে পেশেন্টকে প্রিলোড করে নিতে হয়। এখন এপিডুরালের সাথে যদি তুমি স্পাইনালের ডিফারেন্স করতে চাও, সেটা যেমন এপিডুরালের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি কি? এপিডুরালের অ্যাডভান্টেজ হচ্ছে যে পেশেন্ট তো একদম কনসিয়াস থাকে এবং তার লেবারের প্রসেস এবং সবকিছু সম্পর্কে সে খুব অ্যাওয়ার থাকে। আর এপিডুরালের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু লেগ মুভ করতে পারে, হ্যাঁ, মানে টোটাল মোটর লসটা হয় না। আর এপিডুরালের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে পেশেন্টের যখন নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু পেশেন্টের যে এপিসিওটমি বা অন্য যে পেইন গুলো থাকে সেই পেইনটাও কিন্তু রিলিভ করা যায় সেই এপিডুরালের ক্যাথেটার দিয়ে অল্প অল্প করে ড্রাগ দিয়ে, অ্যানালজেসিক দিয়ে। কাজে এপিডুরালের ক্ষেত্রে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, যে পাটা সে নাড়তে পারে এবং সে খুব বেশি কনসিয়াস থাকে। আর স্পাইনালের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের কিন্তু স্পাইনালে র্যাপিড অনসেট অফ অ্যাকশন হয়, এপিডুরালের ক্ষেত্রে একটু দেরি হয় অনসেট অফ অ্যাকশন হতে। কাজেই এপিডুরালও কিন্তু সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে ইউজ করা যায় যদি আমরা এটা মেনটেন করি অথবা ডোজ বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এপিডুরাল দিয়েও সিজার করা যায়। কিন্তু আমরা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রেফার করি কিন্তু স্পাইনালটা। এবং সিজারের ক্ষেত্রে এপিডুরালের চেয়ে স্পাইনাল প্রেফার করার জন্য বেশ কিছু কারণ আছে। অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে সিজারের ক্ষেত্রে স্পাইনালটা চয়েস করা হয় কেন? তখন তোমাকে বলতে হবে স্পাইনাল অ্যানাস্থেসিয়ার অ্যাডভান্টেজ গুলো। অ্যাডভান্টেজ হচ্ছে যে পেশেন্ট রিমেইন কনসিয়াস, পেশেন্ট তো ফুল অ্যানাস্থেসিয়া হয় না, কনসিয়াস থাকে। পেশেন্টের ডিপ সেন্সরি মোটর লস দুটোই হয়। পেশেন্টের কিন্তু পাও মুভ করতে পারে না। কাজে এটা কিন্তু একটা বেটার অপারেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে সার্জনের জন্য, কারণ পা নাড়ালে কিন্তু সিজার করতে একটু প্রবলেম হয় সার্জনের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার যখন স্পাইনাল দিয়ে আমরা সিজার করি, আমাদের অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি কাজ করতে হবে। এপিডুরাল দিলে কিন্তু অনসেট অফ অ্যাকশন শুরু হতে অনেক সময় 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়, কিন্তু স্পাইনালে তো অনসেট অফ অ্যাকশন খুব র্যাপিড। কাজেই ইমার্জেন্সি আমার এখনই সিজার করতে হবে, সেক্ষেত্রে আমরা স্পাইনালটাকে প্রেফার করি। ও অনসেট অফ অ্যাকশন 1 থেকে 3 মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় এবং ডিউরেশনটাও দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা থাকে। আর এই কারণে আমরা কিন্তু স্পাইনালটাকে প্রেফার করি। আর স্পাইনালটাকে প্রেফার করার আরো কারণ হচ্ছে এপিডুরালটা দেওয়ার চেয়ে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়াটা কিন্তু ইজি। কারণ স্পাইনালটা দেওয়া হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসে, সেখান থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ লিকেজ হয়। যখনই নিডলটা আমরা ইন্ট্রোডিউস করি তখন দেখা যায় যে নিডল দিয়ে তোমার একটা ফ্লুইড লিকেজ হচ্ছে, তখন আমরা একদম কনফার্ম হই যে হ্যাঁ আমরা প্রপার স্পেসে গিয়েছি। এপিডুরালের ক্ষেত্রে এমন কোনো আইডিয়া থাকে না, কাজে এপিডুরালে একটু এক্সপার্টাইজটা বেশি লাগে। আর স্পাইনালটা কিন্তু টেকনিকটা শেখা বেশ ইজি। কাজে স্পাইনালটা এর জন্য প্রেফারেবল যে সবাই দিতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এপিডুরাল বলো আর স্পাইনাল বলো, বিশেষ করে স্পাইনাল সিজারের ক্ষেত্রে তোমার ইনহেলেশন অ্যানাস্থেটিক অ্যানালজেসিক এজেন্ট গুলো কিন্তু স্পাইনালে লাগে না, যেমন হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড, যেগুলো আমরা জেনারেল অ্যানাস্থেসিয়াতে ইউজ করি সেগুলো লাগছে না। অথচ তুমি খুবই কোয়াইট এবং কাম অবস্থায় পেশেন্টকে রেখে তুমি সিজারটা করতে পারছো, অথচ তোমার কোনো গ্যাসিয়াস অ্যানাস্থেটিক এজেন্ট লাগছে না। আর স্পাইনালের ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে স্পাইনালে যদি তোমার স্পাইনালটা যেহেতু খুব র্যাপিড অ্যাব্রাপ্ট অ্যাকশন হয়, কাজে প্রথম 1 থেকে 5 মিনিট এরকম আমাদের খুব কনশাস থাকতে হয় এবং দেখা যায় 3 থেকে 5 মিনিট পরপরই আমাদের কিন্তু পেশেন্টের
পালস, ব্লাড প্রেশার এগুলো কিন্তু মনিটর করতে হয়, কারণ পেশেন্ট হঠাৎ করে হাইপারটেনসিভ হয়ে যেতে পারে। কিন্তু একটি সুবিধা হচ্ছে যে তোমার স্পাইনাল অ্যানেসথেসিয়া দিলে হঠাৎ করে যখন পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করে, ওটিতে প্রায়ই হয় এমন যে হঠাৎ করে প্রেশার নেমে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কিন্তু খুব র্যাপিড এটা ট্যাকেল করতে পারো। কারণ হাইপোটেনশন ডেভেলপ করলে তখন আমরা বেশ কিছু মেজার খুব দ্রুত নিয়ে নিই, যেমন পেশেন্টকে আমরা রানিং ফ্লুইড দেই, তারপর পেশেন্ট কে আমরা দেখা যায় যে একটু টিল্ট করে ওয়েজ দিয়ে একটু লেফট ল্যাটারাল করে দেই, যাতে ইউট্রাসটা ভেনা কাভা থেকে সরে যায়। তাহলে ভেনা কাভা দিয়ে ভেনাস রিটার্নটা বেশি হবে, বেশি হলে হাইপোটেনশনটা কারেকশন হয়ে যাবে। তারপর আমরা হাইপোটেনশন হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারি, এর জন্য অক্সিজেন দিতে পারি, এবং প্রেশার যখন অনেক কমে যায় তখন আমরা প্রেশার এজেন্ট বা ড্রাগ, অ্যাড্রেনালিন জাতীয় ড্রাগও কিন্তু ইউজ করতে পারি। কাজে স্পাইনাল অ্যানেসথেসিয়াতে যখন কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করে, সাইড ইফেক্ট গুলো, সেগুলো কিন্তু আবার আমরা খুব দ্রুত ট্যাকেল করতে পারি। এই ধরনের সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন কিন্তু মোরলেস প্রায়ই হয় সিজারিয়ান সেকশন করার সময়, এবং এগুলোকে ট্যাকেল করার জন্য অ্যানেস্থেটিস্টরা কিন্তু ভালোই জানে যে কিভাবে মেনটেন করবে, অক্সিজেন দিবে, ফ্লুইড দিবে, পেশেন্টের পজিশনটা একটু চেঞ্জ করে দেবে, তারপর অ্যাড্রেনালিন টাইপের ড্রাগ তাকে ইনজেক্ট করবে। হ্যাঁ, এভাবে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে এবং তার যদি কোনো সাইড ইফেক্ট হয় সেটা কিন্তু আমরা ট্যাকেল করতে পারি। আর আরেকটা কথা যে আমরা যখন সিজারিয়ান সেকশনে ইনসিশনটা দেই, তখন এটা কোন ডার্মাটোমে আমাদের সেন্সরি লস করে, সেটা হচ্ছে T12। আর সিজারিয়ান সেকশনে তোমার T12 লাইনে ডার্মাটোমটা লস হয়, যেখানে আমরা ইনসিশন। আর T4 থেকে স্যাক্রাল 1 পর্যন্ত এই জায়গাটা ব্লক হলেই চলবে। কারণ কি, T4 থেকে সেন্সেশনটা ব্লক হওয়া দরকার, কারণ পেরিটোনিয়াম আছে। কাজে স্পাইনাল অ্যানেসথেসিয়া দেখা যায় সব লেভেলে ব্লক করে দিচ্ছে ডার্মাটোম গুলোকে। কাজে পেরিটোনিয়ালে যে একটা পেইন হবে, পেইনটা হয় T4, থোরাসিক 4 থেকে লাম্বার 1, স্যাক্রাল 1 পর্যন্ত, সেই পেইন সেন্সেশনটাও কিন্তু লস হয়ে যায় যখন আমরা স্পাইনাল দিই। কাজে এটাই হচ্ছে তোমার স্পাইনালের অ্যাডভান্টেজ। স্পাইনালের অ্যাডভান্টেজ জিজ্ঞেস করলে তাহলে তোমরা বলতে পারবে, হ্যাঁ, যে এটা টেকনিক্যালি দেওয়া ইজি, তারপর এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, সাইড ইফেক্ট গুলো খুব দ্রুত ট্যাকেল করা যায়, এরকম। তো স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রেও তোমার কিছু সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন থাকে। এপিডুরালে আমরা যেমন বলেছি, স্পাইনালের কিন্তু তাই হয়। তোমার স্পাইনালের ক্ষেত্রেও তোমার হাইপোটেনশন হয়ে যেতে পারে, যদি আগে থেকে তুমি প্রিলোড করে না রাখো। এই ধরনের পেশেন্ট দেখা যায় আর্টারিয়াল রেজিস্ট্যান্স কমে, সিম্প্যাথেটিক ব্লক তো করা হয়, তাই না? আর্টারিয়াল রেজিস্ট্যান্স কমে গিয়ে তারপর ভেনাস পুলিং হয়, ভেনাস রিটার্ন হয় না, এবং সেক্ষেত্রে পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করে, এবং সিভিয়ার কেসে হার্টের কন্ট্রাক্টিলিটি পাওয়ার কমে যায়, হার্ট রেট কমে যায়, এবং কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করতে পারে। আর স্পাইনালের ক্ষেত্রে আরো কিছু কমপ্লিকেশন আছে, যেমন তোমার সাবঅ্যাকুয়াল স্পেসে কিন্তু যখন আমরা ইনজেকশন পুশ করি স্পাইনাল নিডল দিয়ে, স্টেরিলাইজেশনটা মেনটেন করতে হবে, অথবা অনেক ক্ষেত্রে পেশেন্টের কিন্তু ইনফেকশন হতে পারে। ইনফেকশনটা কেমন? সাবঅ্যাকুয়াল স্পেসে ইনজেকশন দিয়েছো, দেখা যাবে মেনিনজাইটিস, তারপর অ্যাবসেস, এগুলো হতে পারে। এবং অনেক ক্ষেত্রে সাবঅ্যাকুয়ানয়েডে যদি ড্রাগের পরিমাণ অনেক বেশি হয়, ড্রাগের পরিমাণ বেশি হলে টক্সিসিটি ডেভেলপ করতে পারে। এবং এই অ্যানেস্থেটিক ড্রাগ গুলো যদি অনেক বেশি পরিমাণে দেওয়া হয়, টক্সিক রেঞ্জের জন্য কনভালশন অ্যাপিয়ার করতে পারে, পেশেন্টের পাইরেক্সিয়া হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে নার্ভ ইনজুরি হয়, নার্ভ ইনজুরি হয়ে এমন পেশেন্টও আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে প্যারাস্থেসিয়া, হাইপারস্থেসিয়া তো হয়েছে, তারপর অনেক পেশেন্ট টোটাল প্যারালাইসিস হয়ে গিয়েছে। মানে টোটাল নার্ভ গুলো ইনভলভ করে ইনজুরি করে টোটাল পেশেন্টের প্যারাস্থেসিয়া থেকে প্যারালাইসিস হয়ে গেছে পেশেন্টের। তো স্পাইনালেরও কমপ্লিকেশন আছে, একটু কেয়ারফুলি দিলে এই কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করে না। আর পেশেন্টের যদি তুমি ফ্লুইড গুলো মেনটেন করো এবং ইন্ট্রাঅপারেটিভ সময়ে যদি মনিটর করো, তাহলে স্পাইনালের কিন্তু ওই কমপ্লিকেশন গুলো খুব একটা হয় না। তো রিজিওনাল অ্যানাস্থেসিয়ার মধ্যে তোমাদের এপিডুরাল আর স্পাইনাল এই দুটোই তাহলে এইভাবে খুব বেশি ধরতে পারে যে কোন লেভেলে ব্লক করা হয়। বললাম যে লাম্বার 2-3 হচ্ছে এপিডুরাল, আর স্পাইনাল হচ্ছে লাম্বার 3-4 লেভেলে। এপিডুরাল কোথায় দেওয়া হয়, কি দিয়ে দেওয়া হয়, স্পাইনাল কোথায় দেওয়া হয়, কোন ড্রাগ ইউজ করা হয়, দুটো ক্ষেত্রে ড্রাগ কিন্তু একই, হ্যাঁ, শুধু ড্রাগের পরিমাণটা এপিডুরালে বেশি দেওয়া হয়, কিন্তু
এপিডুরালের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কম। লিগনোকেইন হচ্ছে গিয়ে 1 to 2% আর বিপুলভেগান হচ্ছে 0.5%। আর ওই ক্ষেত্রে দেখা যায় 5% করে কনসেন্ট্রেশনটা বেশি কিন্তু পরিমাণে কম। এখন তোমার স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা সেটা কিন্তু আমরা লেবার অ্যানালজেসিয়া হিসেবে ইউজ করি, কিন্তু এপিডুরালটা বেশি প্রেফার করি। আর স্পাইনালটা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে আমরা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বেশি প্রেফার করি। তো রিজিওনাল অ্যানালজেসিয়াতে আর কি কি আছে? রিজিওনাল অ্যানালজেসিয়াতে আরো দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার প্যারাসার্ভাইকাল ব্লক আর একটা হচ্ছে পুডেন্ডাল ব্লক। তো এটা সম্পর্কে আমার মনে হয় তোমাদের অল্প কিছু ধারণা থাকা দরকার। প্যারাসার্ভাইকাল তোমার সার্ভিক্স যেটা আছে, দেখা যায় ইউট্রাস থেকে সেন্সরি যে নার্ভ গুলো আছে সেগুলো বাইল্যাটারালি সার্ভিক্সে এসে ফিউজ হয়। এবং কোন পজিশনে ফিউজ হয়? 4 to 6 o'clock পজিশনে আর হচ্ছে 6 to 8 o'clock পজিশন। এই দুটো পজিশনে দেখা যায় সেন্সরি নার্ভ গুলো ইউট্রাস থেকে সার্ভিক্সে বাইল্যাটারালি ফিউজ হয়। কাজে আমাদের টার্গেট থাকবে তাহলে কি সার্ভিক্সের যেই জায়গাগুলোতে নার্ভ গুলো ফিউজ হয়েছে ওই জায়গাগুলোতে অ্যানেস্থেটিক ড্রাগ ইনজেক্টেবল ইনজেকশন পুশ করা, তাহলে কিন্তু সার্ভিক্সের পেইন সেন্সেশনটা থাকবে না। ঠিক আছে? তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্যারাসার্ভাইকাল ব্লকে আমরা কোন ড্রাগ ইউজ করি? প্যারাসার্ভাইকাল ব্লকেও আমরা ইউজ করি লিগনোকেইন, এবং সেটা কত পার্সেন্ট? 1%। প্যারাসার্ভাইকাল ব্লকে ড্রাগ লাগতে পারে কি পরিমাণ? এটা তোমার লাগতে পারে 5 থেকে 10 ml। তবে যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্যারাসার্ভাইকাল ব্লকটাও তোমার ফার্স্ট স্টেজ অফ দ্য লেবারে ইউজ করা হয়। তবে এখানেও আমরা নিডল দিয়ে ইউজ করি এবং 3 to 9 o'clock পজিশন সার্ভিক্সের যে জায়গাটা সেটা সিলেক্ট করে তারপরে আমরা দুই পাশে 5 ml এই সার্ভিক্সের ল্যাটারালি এই পাশে ওই পাশে পোস্টিরিয়র ফর্নিক্স দিয়ে আমরা ড্রাগটা পুশ করি। তবে প্যারাসার্ভাইকাল ব্লকের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এখন কিন্তু অবস্টেট্রিক্সের লেবার পেইনের পেশেন্টদেরকে আমরা প্যারাসার্ভাইকাল ব্লক ইউজ করছি না, এখন আর ইউজ করা হয় না। তাহলে কোথায় ইউজ করা হয় প্যারাসার্ভাইকালটা? পাশাপাশি বলে রাখি, প্যারাসার্ভাইকালটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে আমরা অনেক বেশি ইনকমপ্লিট অ্যাবর্শন মানে এমভিএ যখন করি, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ব্লাইটেড ওভাম, এই টাইপের জিনিসগুলো যখন রিটেন প্রোডাক্ট অফ কনসেপশনটা আমরা ইএনসি ডিএনসির মাধ্যমে বের করে আনি, সেক্ষেত্রে আমরা সার্ভিক্সের সেন্সেশনটা লস করার জন্য প্যারাসার্ভাইকাল ব্লক ইউজ করি। কারণ এখানে তো তোমার প্রোডাক্ট অফ কনসেপশন, এখানে তো ফিটাস থাকে না। প্যারাসার্ভাইকাল ব্লক অ্যাভয়েড করা হচ্ছে লেবারে এই কারণে, কারণ ইনজেকশন দেওয়ার সময় সার্ভিক্সের মুখটা তো খোলা থাকে, কাজে এক্ষেত্রে তোমার কিন্তু ফিটাল ট্রমা হতে পারে। ম্যাটারনাল টিস্যু তো ইনজুরি হবেই, সার্ভিক্স অথবা ভ্যাজাইনাল টিস্যু, তোমার ফিটাল ট্রমাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে ফিটাল ব্রাডিকার্ডিয়া হয় এবং ফিটাসের ডিপ্রেসেন্ট ইফেক্ট হয়। তারপর তোমার এই লোকাল অ্যানেস্থেটিক ড্রাগগুলো যখন আমরা প্যারাসার্ভাইকাল রিজনে ইউজ করি, এটা কিন্তু একটু বুঝে শুনে ইউজ করতে হবে, কারণ আমরা ওই স্পেসে ঢুকে আবার উইথড্র করে অ্যাসপিরেট করে দেখি ব্লাড আসছে কিনা, তার মানে আমরা ভেসেল পাংচার করেছি কিনা। ভেসেলে তো দেয়া যাবে না এত অ্যামাউন্টের লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ, তাহলে টক্সিক রিঅ্যাকশন হয়ে যাবে। কাজে এটা ইন্টারভাস্কুলার স্পেসে যেন না যায়। তো এরকম যখন ডায়ালেটেড সার্ভিস থাকে, পেইন থাকে, সার্ভিস পাতলা থাকে, অনেক সময় ইন্টারভাস্কুলার স্পেসেও কিন্তু লোকাল অ্যানেস্থেটিক ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু টক্সিক রিঅ্যাকশন হয়ে মায়ের অনেক বেশি সাইড ইফেক্ট হবে। সাইড ইফেক্ট গুলো আমি পরে বলবো যে লোকাল অ্যানেস্থেসিয়াতে কি কি কমপ্লিকেশন বা সাইড ইফেক্ট হয়। এই কারণে প্যারাসার্ভাইকাল ব্লক গুলো আমরা কিন্তু লেবারের পেশেন্টদেরকে এখন আর ইউজ করছি না, গাইনি পেশেন্টের যখন আমরা রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন বের করছি প্যারাসার্ভাইকাল ব্লকটা অনেক বেশি ইউজ করা হয়। আর তাহলে প্যারাসার্ভাইকাল ব্লক সম্পর্কে তোমাদের মনে হয় এতটুকু জানলেই চলবে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার পুডেন্ডাল ব্লক। পুডেন্ডাল ব্লক সম্পর্কে তোমার কিছু কথা জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে তোমার সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবার তোমাদেরকে আগেই বলেছি যে এটাতে তোমার কি হয়, ডিস্টেনশন অফ দ্য ভ্যাজাইনা আর পেরিনিয়াম হয়। তার মানে পেইনটা হয় মেইনলি কোথায়? ভ্যাজাইনা আর পেরিনিয়াম। তাহলে ভ্যাজাইনাতে তোমার পেইন সেন্সেশনটা ক্যারি হচ্ছে কি দিয়ে? এটা হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 দিয়ে।
আর পেরিনিয়ামে মেইনলি পেইন সেন্সেশনটা ক্যারি হচ্ছে ভায়া দ্য পুডেন্টাল নার্ভ দিয়ে। ওই স্যাক্রাল 2, 3, 4 স্পাইনাল সেগমেন্টে যাবে কিন্তু পুডেন্টাল নার্ভের মাধ্যমে। আর পেরিনিয়াম এবং তার পাশে যে ভালভা আছে ওই ভালভাতেও কিন্তু পেইন হয় অনেক, এবং পুডেন্টাল নার্ভ ছাড়া আরো কিছু নার্ভও এর জন্য রেসপন্সিবল পেইনের জন্য। কাজে তোমার নার্ভ সাপ্লাই অফ দ্য পেরিনিয়াম যদি জিজ্ঞেস করে যে এই জায়গায় কি কি নার্ভ থাকে, সেক্ষেত্রে তুমি কি কি নার্ভের নাম বলতে পারো? তুমি বলতে পারো পেরিনিয়ামের নার্ভ সাপ্লাই ক্ষেত্রে পুডেন্টাল নার্ভ, এছাড়া আরো কিছু নার্ভের নাম তুমি বলতে পারো, যেমন ইনফেরিয়র হেমোরয়েডাল নার্ভ, তারপর তোমার ইলিও ইনগুইনাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। তার মানে তোমার এই নার্ভ গুলোই হচ্ছে পেইন সেন্সেশনের জন্য রেসপন্সিবল। এখন তাহলে তোমার পুডেন্টাল ব্লক, পুডেন্টাল ব্লকের ক্ষেত্রে কি করা হয়? পুডেন্টাল ব্লক, পুডেন্টাল নার্ভের কোর্সটা তাহলে কিছুটা অ্যানাটমিক্যাল নলেজ থাকতে হবে যে পুডেন্টাল নার্ভটা কোন জায়গাটাকে ক্রস করে বা পাস হয় কোন জায়গাটা দিয়ে। পুডেন্টাল নার্ভটা ইসচিয়াল স্পাইনের উপর দিয়ে কার্ভ করে ক্রস করে। কাজে আমাদের কি টার্গেট হবে? আমাদের টার্গেট হবে যে পুডেন্টাল নার্ভে রিচ করা। এটা আমরা ভ্যাজাইনালি, ট্রান্সভ্যাজাইনালি অথবা ট্রান্সপেরিনিয়ালি রিচ করতে পারি। ট্রান্সভ্যাজাইনালি রিচ করাটা বেশি ইজি। সেক্ষেত্রেও কোন ড্রাগটা ইউজ করা হয়? প্রত্যেকটা ক্ষেত্রে তুমি লিগনোকেইন বলবে, 1% লিগনোকেইন লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ। তাহলে আমরা কি করব? এটা কি পরিমাণ লাগে? এটা লাগে হচ্ছে তোমার পুডেন্টাল নার্ভ বায়োল্যাটারাল, এই পাশেও একটা আছে ইসচিয়াল স্পাইনের উপর দিয়ে ক্রস করছে, আর রাইটেও একটা আছে, লেফটেও একটা আছে। তাহলে তোমার 10 আর 10 ml 20 ml এর মতো 1% লিগনোকেইন দরকার। পুডেন্টাল নার্ভটাকে ব্লক করার জন্য তোমাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার এই দুটো তুমি পেরিনিয়াম ভ্যাজাইনা দিয়ে ইন্ট্রোডিউস করবে, করে তুমি বনি প্রজেকশন ইসচিয়াল স্পাইনটা কিন্তু খুব ইজিলি ফিল করা যায়। ইসচিয়াল স্পাইনটা যখন ফিল করবে তখন সেখানে তুমি ওই ইন্ডেক্স আর মিডল ফিঙ্গারের বিটুইন দিয়ে ঢুকিয়ে এটার মধ্যে তুমি সাথে গ্রুভের মধ্যে দিয়ে নিডেলটাকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, নিডেলটাকে ঢুকিয়ে ইসচিয়াল স্পাইন পর্যন্ত রিচ করবে। রিচ করার পরে তুমি সেখানে সিরিঞ্জটাকে একটু অ্যাসপিরেট করে দেখবে ব্লাড আসছে কিনা। হ্যাঁ, ব্লাড যদি না আসে তাহলে তুমি ওখানে ড্রাগটাকে পুশ করতে পারো। তারপর সেখান থেকে ইসচিয়াল স্পাইনের উপর পর্যন্ত আছে হলো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, স্যাক্রা আর স্পাইন। ওই স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট ইসচিয়াল স্পাইন থেকে আরেকটু উপরে নিডেলটা উঠে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের ওখানে তুমি আবার নিডেলটাকে আরেকটু ইন্ট্রোডিউস করবে, করে সেখান থেকে একটু উজ্জ্ব করে দেখবে যে কোনো ব্লাড কিছু আসেনি, সেখানে তুমি পুশ করবে। সিমিলারলি এখানে তুমি পুশ করার পরে আবারও রাইট সাইডে করার পরে আবার লেফট সাইডে সেম প্রসিডিউর তুমি ফলো করবে। এভাবে তুমি পুডেন্টালটা ব্লক করতে পারবে। কিন্তু তোমার সাথে ভালভাল যে রিজন আছে মন্স পিউবাসের দুই পাশে, সেখানে তো আগেই বলেছি যে তোমার ল্যাবিয়াল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, ইলিওগুলার নার্ভ, ইনফ্রাহেমারয়েডাল নার্ভ, এই নার্ভগুলো কিন্তু পেন সেন্সেশন ক্যারি করে। ওই জায়গাগুলো কিন্তু ফ্যান শেপ ম্যানারে অনেক সময় ক্লাইটোরিস থেকে দুই সাইডে গিয়ে ফ্যান শেপ ম্যানারে লোকাল অ্যানেস্থেটিক ইনজেক্ট করা হয়, যাতে টোটালি পেরিনিয়ামের নার্ভ সাপ্লাই গুলো সেন্সেশনটাকে ব্লক করে দেওয়া যায়। তো এভাবে পুডেন্টাল ব্লক দেওয়া হয়। কাজে পুডেন্টাল ব্লকটাও তোমার মেইনলি দেখা যায় যে তুমি এপিসিওটমি দিবে, ফরসেপ ডেলিভারি করবে, ভেন্ট্রোস করবে, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় পুডেন্টাল ব্লক যেটা সেটা। আর পুডেন্টাল ব্লকটা তোমাকে কিছুটা এক্সপার্টাইজ রাখতে হবে, ট্রেনিং দিয়ে শিখতে হবে। আর কারণ পুডেন্টালের কিছু তোমার সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন আছে। সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন যেটা সেটা হচ্ছে যে তোমার পুডেন্টাল দেওয়ার সময় তোমার যদি এটা ব্লাড ভেসেলকে তুমি পাংচার করে ফেলো তাহলে কিন্তু হেমাটোমা হতে পারে, তাই না? হেমাটোমা হতে পারে, ইনফেকশন হতে পারে। কাজে এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে আমার ওই জায়গাটা ফুলে গিয়ে হেমাটোমা হচ্ছে কিনা অথবা পরবর্তীতে ইনফেকশন হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমাকে কেয়ারফুল থাকতে হবে। তো এরপর তোমাদেরকে তাহলে রিজিওনাল গুলো মোটামুটি বলা হলো যে এপিজুরাল, স্পাইনাল, তারপর প্যারাসার্ভিক্যাল ব্লক, পুডেন্টাল ব্লক, আর আরেকটা আছে ইনফিল্ট্রেশন অ্যানাস্থেসিয়া। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে জাস্ট তুমি এপিসিওটমি দেওয়ার সময় যে লাইনে তুমি ইনসিশন দিবে সেই লাইনে ফ্যান শেপ ম্যানারে আমরা
লিগনোকেন 1%টা 5 ml এর মতো 5 to 10 ml ফ্যানশিপ ম্যানারে দিয়ে দেই। সেটাকে বলে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া। তাহলে তুমি যে জায়গাটা কাটবে এপিসিওটমি সেই জায়গাটাতে পেশেন্ট পেইন ফিল করে। এটা হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া। এখন এই লোকাল এজেন্ট গুলো দেওয়ার কারণে যদি দেখো যে তার টক্সিক ইফেক্ট হচ্ছে, সেটা তুমি কিভাবে বুঝবে? টক্সিক ইফেক্ট দুই ভাবে বোঝা যায়। একটা হচ্ছে যে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনভলভ করে, আর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ইনভলভ করে। ধরো ভেসেলে পাংচার করে তুমি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ফেলছো, ড্রাগ ভেসেলে ঢুকে গেছে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনভলভ করলে দেখা যায় যে তোমার একটা রিঙ্গিং ইন দ্য ইয়ার, পেশেন্টের কানের মধ্যে একটা রিঙ্গিং হতে থাকবে এবং অনেক সময় পেশেন্টের কনভালশন ডেভেলপ করে। অনেকে বলে পেরি ওরাল নামনেস, ডিপ্লোপিয়া, ডাবল ভিশন হচ্ছে। তো এগুলো হচ্ছে কিন্তু প্রোড্রোমাল সাইনের মতো। এবং সিভিএস যদি ইনভলভ হয়ে যায় কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেক্ষেত্রে পেশেন্ট কি হবে? হাইপোটেনশন, পেশেন্টের পালস রেট বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া হবে এবং অনেক ক্ষেত্রে ট্যাকিপনিয়া, রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে হাইপোটেনশনের জন্য এবং আলটিমেটলি পেশেন্টের দেখা যাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। কাজে এগুলো হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া যদি টক্সিক লেভেলে চলে যায়, ভেসেলে ঢুকে যায়, অথবা তুমি যদি অ্যামাউন্ট অনেক বেশি ইউজ করো, ইনঅ্যাডভার্টেন্ট ইউজ করো, সেক্ষেত্রে এগুলো হচ্ছে গিয়ে টক্সিক ইফেক্ট। তো এরপরে তোমাদেরকে যেটা আরেকটা বলা যায় সেটা হচ্ছে যে আগে বলিনি, সেটা হলো স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে পেশেন্টের কিন্তু অনেক সময় আমাদের কাছে এটা খুব কমন, স্পাইনাল হেডেক। তোমাদের যদি লং কেস থাকে, সিজারের পেশেন্ট, অনেক সময় ম্যাডামরা জিজ্ঞেস করতে পারে যে পেশেন্ট বলে যে পেশেন্টের মাথা ব্যথা করছে, তখন ম্যাডামরা জিজ্ঞেস করে যে এটা কি, তখন তুমি বলতে পারো যে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাইড এফেক্ট স্পাইনাল হেডেক। ঠিক আছে? তো স্পাইনাল হেডেক সম্পর্কে কিছু কথা বলতে চাই। এটা একটা টার্ম আছে, হ্যাঁ, পোস্ট ডুরাল পাংচার হেডেক, PDPH, পোস্ট ডুরাল পাংচার হেডেক। তো যখন নাকি পাংচার করা হতো ওই স্পেসে, এপিডুরাল অথবা সাবারকোনাস স্পেসে স্পাইনাল দিয়ে, তখন পেশেন্টের আগে এখন তেমন হয় না, 15 থেকে 20% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু হেডেক হতো। এখন এটা ইনসিডেন্স অনেক কমে গেছে, এখন দেখা যায় মাত্র 1 to 2% এর ক্ষেত্রে স্পাইনাল হেডেক হয়। এখন কেন কমে গেছে? কমে গেছে কারণ এখন নিডলের ডায়ামিটার অনেক কম, অনেক থিন ডায়ামিটার, সরু নিডল ইউজ করা হয়, কাজে পাংচারের ছিদ্রটা হয় খুব ছোট, কাজে সেখান দিয়ে সিএসএফ এর লিকেজও হয় খুব কম। এর জন্য হেডেক এখন খুব একটা হয় না, হয় মাত্র 1 থেকে 2%। তো তোমাকে স্পাইনাল হেডেক যদি পেশেন্ট বলে, তাহলে পেশেন্ট বলবে যে মাথা খুব ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, পিঠে ব্যাকে হচ্ছে, তারপর সে পিঠ নাড়াতে পারছে না, এই ধরনের কমপ্লেন করে। ম্যাডাম অনেক জিজ্ঞেস করে, তখন বলে যে তাহলে কি ট্রিটমেন্ট দিবে, স্পাইনাল হেডেকের ট্রিটমেন্ট কি? তো ট্রিটমেন্টের ক্ষেত্রে তুমি বলবে যে পেশেন্টের অ্যাডিকুয়েট ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করবো, পেশেন্ট রিকাম্বেন্ট পজিশনে শুয়ে থাকবে যাতে যে জায়গাটা লিকিং ছিল সেটা সিল হয়ে যায়, এবং পেশেন্টকে কিছু সিডেটিভ ড্রাগ আমরা দেই, এবং পেইনের জন্য আমরা অ্যানালজেসিক ড্রাগ অনেক সময় দেই, অ্যাসিক্লোফেনাক জাতীয় ড্রাগ অথবা প্যারাসিটামল, এগুলো দেই। আর সাথে হচ্ছে পেশেন্টের যখন এসব ট্রিটমেন্ট দিয়েও কোনো লাভ হয় না, তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্লাড প্যাচ। এটা আগে ইউজ করা হতো, অনেক বেশি কমপ্লিকেশন হতো, সেক্ষেত্রে ব্লাড প্যাচে কি করা হয়, পেশেন্টের নিজেরই ফ্রেশ ব্লাড নেওয়া হয় 10 থেকে 15 ml, এবং ওই ব্লাডটা ওই যেই জায়গাটাতে পাংচার করা হয়েছিল স্পাইনাল কর্ডে, স্পাইনাল কোলামে, ওই জায়গাটাতে আবারও সিরিঞ্জ দিয়ে ব্লাডটা পেশেন্টের নিজের ব্লাডে ইন্ট্রোডিউস করে সিল করে দেওয়া হয় ডিফেক্টটাকে, ব্লাড প্যাচ দেওয়া হয়। কাজে স্পাইনাল হেডেকের এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। এখন সবার শেষে অ্যানাস্থেসিয়ার লাস্ট যেটা, সেটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে এটা হলো ফুল লস অফ কনসিয়াসনেস সহ যেটা, তাই না? আগেই বলেছি স্টেপ গুলো কি ছিল, অ্যানালজেসিয়া, অ্যানাস্থেসিয়া, রিল্যাক্সেশন, লস অফ রিফ্লেক্স টু পেইন স্টিমুলি, আর তারপর হচ্ছে লস অফ কনসিয়াসনেস। এটাকে বলা হয় জেনারেল অ্যানাস্থেসিয়া। তবে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা কখন সিজার করব, ইন্ডিকেশন, স্পাইনালে যেমন আমরা ইন্ডিকেশন বলেছি যে এপিডুরালের ক্ষেত্রে যে পেশেন্টের হাইপারটেনসিভ পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমরা স্পাইনালটা দিয়ে প্রেফার করি। ঠিক তেমনি জেনারেল অ্যানেস্থেসিয়া কাদের ক্ষেত্রে প্রেফার করি,
জেনাস্থেশিয়া প্রেফার করব যাদের স্পাইনাল বা এপিডুরাল কন্ট্রাইন্ডিকেটেড। কন্ট্রাইন্ডিকেটেড মানে হচ্ছে যাদের কোয়াগুলোপ্যাথি ছিল, যার মানে পাংচার করলে ব্লিডিং হতে পারে, তাই না? তারপর তোমার স্পাইনালের ওই রিজিয়নে যাদের ইনফেকশন আছে, কাজে কোয়াগুলোপ্যাথি অথবা যদি ইনফেকশন থাকে ইন দ্য স্পাইনাল রিজিয়নে। এবং আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার আর্জেন্ট, ভেরি আর্জেন্ট সিজারিয়ান সেকশন করা দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়া প্রেফার করি। এবং কিছু পেশেন্ট আছে যে তোমার হাইপোভলিউমিক পেশেন্ট, হাইপোটেনসিভ, অনেক বেশি হাইপোটেনসিভ অথবা হাইপোভলিউমিক, অথবা পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হচ্ছে। সিভিয়ার ব্লিডিং হওয়া মানেই তো হাইপোভলিউমিক, তাই না? তার ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা জেনারেল প্রেফার করি। যেমন ধরো প্লাসেন্টা প্রিভিয়া, অনেক ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্পাইনালটা দেই না, জেনারেল দিই। কারণ স্পাইনাল দিলে আরো কি হবে, সিম্পাথেটিক ব্লক হয়ে আরো বেশি হাইপোটেনশন হবে এবং পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করতে পারে। কাজে জেনারেল অ্যানেস্থেশিয়া সেফ কোন ক্ষেত্রে, পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি থাকে বা পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে থাকে তাদের ক্ষেত্রে, এবং কোনো ধরনের ইনফেকশন যদি থাকে স্পাইনাল রিজিয়নে, অথবা ভেরি আর্জেন্ট সিচুয়েশন, হাইপোভলিউমিক পেশেন্ট অথবা সিভিয়ার ব্লিডিং ইন পেশেন্ট, সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যানেস্থেশিয়াটা প্রেফার করি। কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়ার বেশ কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। আমরা কিন্তু এই কয়েকটি কন্ডিশন ছাড়া তুমি সব ক্ষেত্রে দেখবে যে আমরা সিজার কিন্তু স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে করি। জেনারেল অ্যানেস্থেশিয়ার মেইন যে কমপ্লিকেশনটা, সেটা হচ্ছে যে তোমার পেশেন্টের ইন্টিউবেশন করতে হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্টিউবেশন ফেল করতে পারে। অনেকে শর্ট নেক থাকে অথবা ডিফিকাল্ট হয় ইন্টিউবেশন করাটা। ইন্টিউবেশনে ফেইলিউর হতে পারে অনেক ক্ষেত্রে, এবং পেশেন্টের অ্যাসপিরেশন হতে পারে, এবং অ্যাসপিরেশন হয়ে যদি লাংসে ঢুকে যায় তখন একটি সিনড্রোম ডেভেলপ করে। তোমাদের জন্য এতটুকু জানাই জরুরি যে অ্যাসপিরেশন হয়ে দেখা যাবে যে স্টমাকের কন্টেন্ট গুলো জিয়ে দেওয়ার সময় যদি ইন্টিউবেট ঠিক মতো টেকনিকটা না অ্যাপ্লাই করা যায় ইন্টিউবেশন করার সময়, তখন খাবারগুলো শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, এবং সেটা একটা সিনড্রোম আছে। সিনড্রোমের নাম হচ্ছে ম্যান্ডেলসন সিনড্রোম। ম্যান্ডেলসন সিনড্রোমে কি হয়, ওই ফুড পার্টিকেল গুলো যখন লাংসে ঢুকে যায় ব্রঙ্কাস দিয়ে, রাইট ব্রঙ্কাস দিয়ে স্পেশালি বেশি ঢুকে, রাইট লাং বেশি ইনভলভ করে, এবং তখন সেখানে কেমিক্যাল নিউমোনাইটিস হয় এবং লাংসে ইনফেকশন হয়ে অ্যাটেলেকটেসিস হয়ে ব্রঙ্কেকটেসিস, ব্রঙ্কোনিউমোনিয়া ডেভেলপ করতে পারে পেশেন্ট, তারপর মারাও যেতে পারে। এবং এক্সরে করলে কিন্তু রাইট লাং এ ইনভলভমেন্টটা ফাইন্ডিংটা পাওয়া যায়। জেনারেল অ্যানেস্থেশিয়া এটা একটা খুব বড় একটা হ্যাজার্ড, যে অনেক সময় পেশেন্টের দেখা যায় যে সিভিয়ার আর্জেন্ট আমাকে ডেলিভারি করতে হবে, জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, পেশেন্ট না খেয়ে আসেনি, পেশেন্টের ফুল স্টমাক, এবং তখন পেশেন্ট কিন্তু অ্যাসপিরেট করে ফেলে। অ্যাসপিরেট করে তখন লাংসে ঢুকলে কিন্তু তখন তোমার অ্যাসপিরেশন নিউমোনিয়া, ম্যান্ডেলসন সিনড্রোম ডেভেলপ করতে পারে। কাজে এক্ষেত্রে তোমার কি ট্রিটমেন্ট হবে? ট্রিটমেন্ট হবে তোমার এয়ারওয়েটাকে মেইনটেইন করতে হবে, স্ট্রেট করতে হবে, অক্সিজেন দিতে হবে, এবং অ্যাসপিরেশনটাকে তোমার সাকার টিউব দিয়ে সাকশন করে নিয়ে আসতে হবে মাউথ এবং নোজ থেকে, ফ্যারিংস এবং ট্রাকিয়া থেকে। আর সাথে তোমার ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো জেনারেল অ্যানেস্থেশিয়া তোমার কি ড্রাগ ইউজ করা হয় সেটা বলতে পারে, কয়েকটা ড্রাগের নাম জানলেই চলবে। থায়োপেন্টাস সোডিয়ামটা আমরা ইউজ করি ইনজেকশন দেওয়ার সময়। যখন পেশেন্টের পেইন রিলিফ হয়ে যায় তখন আমাদের ইন্টিউবেশন করার জন্য আরেকটু রিল্যাক্সেশন দরকার, তখন আমরা সাকসিনাইলকোনিল ইউজ করি। সাকসিনাইলকোনিলটা দিলে কি হয়, ইন্টিউবেশনে খুব সুবিধা হয়, এবং ইন্টিউবেশন করা হয় এবং ক্রিকয়েডে প্রেসার দিয়ে করা হয়, যাতে টিউবটা তোমার শ্বাসনালীতে ঢুকে তোমার খাদ্যনালীতে ফ্যারিংস দিয়ে যাতে ইসোফেগাসে না ঢুকে। তারপর তুমি যখন শ্বাসনালীতে টিউবটা ঢুকাবে তখন অসকালটেট করে দেখা হয় যে এটা ঠিক জায়গায় ঢুকেছে কিনা। তারপর তুমি এটার সাথে অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, এগুলো গ্যাসিয়াস ইনহেলেশন অ্যানেস্থেটিক দিয়ে ইনফ্লেট ডিফ্লেট করে অক্সিজেনেশনটাকে মেনটেন করা হয়, এবং সাথে অনেক সময় আরো কিছু ড্রাগও ইউজ করে জেনারেল অ্যানেস্থেশিয়াটা মেনটেন করা হয়। কাজেই আমার মনে হয় অ্যানেস্থেশিয়া, লেবার অ্যানালজেসিয়া এবং অ্যানাস্থেশিয়া, এটা নিয়ে তোমাদের জন্য তোমাদের লেভেলে এতটুকুই এনাফ। কাজে আজকে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামীতে অন্য একটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।